আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প সুষমা মণ্ডলের লেখা রুদালি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। আমি ইন্দ্রাণী। এপিসোড 1। सोनारी धरती है जठे। মরুপ্রদেশ রাজস্থানের সিরোহি জেলার রেভদারের সাধারণ জনজীবন যেখানে শেষ হয়েছে, সেইখান থেকে শুরু হয়েছে সমাজের প্রান্তিক বেশ কিছু মহিলার জনবসতি। এই জনবসতিতে যে পুরুষ একেবারেই নেই তা নয়, তবে এখানে যে সকল পুরুষেরা জন্মায় অধিকাংশ ক্ষেত্রেই একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাবার পর তারা এখান থেকে চলে যায়। স্বেচ্ছায় চলে যেতে না চাইলে মায়েরা জোর করে তাদের কাজের জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এখানকার অকথিত নিয়মই এটা। কেই বা এমন একটা জায়গায় থাকতে চায় যাদের পেট চলে লোকের মৃত্যু হলে? মৃত ব্যক্তির উদ্দেশ্যে বুক চাপড়ে কান্নাই এই সকল মহিলাদের জীবিকা নির্বাহ করার প্রধান পথ। সমাজ এই বিশেষ কাজে যুক্ত প্রান্তিক অন্তজ শ্রেণীর মহিলাদের নাম দিয়েছে রুদালি। এই পাড়ায় কারোর ইটের বাড়ি নেই। কোনো কোনো বাড়ি ত্রিপল বস্তা দিয়ে ঘেরা হলেও বেশিরভাগ বাড়ি মাটির, উপরে শুকনো পাতা দিয়ে ছাউনি করা। গম্বুজাকৃতি এই সব বাড়িগুলো ভিতরে বাইরে মোটামুটি একই রকম দেখতে। ঘরের ভিতরে আসবাব বলতে থাকে একটা ছোট খাটিয়া, একটা কাঠের বাক্স, তাতে ন্যূনতম যেটুকু অলংকার পরিধান করে ওরা সেটুকু জিনিস। ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টাঙানো থাকে লম্বা দড়ি। সেই দড়িতে কালো রঙের শাড়ি, ব্লাউজ এইসব মেলে দেওয়া থাকে। রঙের অনুপ্রবেশ যে এই সকল মহিলাদের জীবনে একেবারেই হয় না তা নয়, তবে সমস্তটাই হয় অন্যের নজর এড়িয়ে, লুকিয়ে। জীবনে ভালো অনুভূতিগুলো যেন এই পাড়াতে ঢোকার মুখে থমকে গিয়েছে। এই পাড়াতে থেকেও সুখী যেন সকলের থেকে আলাদা। মাত্র 18 এই মেয়েটি যেমন উচ্চস্বরে কাঁদতে পারে, তেমনি উচ্ছ্বসিতভাবে হাসতে পারে। সব দেহকে দেখে তার উদ্দেশ্যে এমন বুক চাপড়ে সুর করে উচ্চস্বরে কাঁদতে পারে যে ও কোনো শবযাত্রায় আসছে জানতে পারলে ওর কান্না দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক সমাগম ঘটে। সুখীর মা, বছর 37-এর যমুনা, মাটির চুলায় তরকারি বানাচ্ছে আর চুলার গায়ে রুটি সেঁকে সেটা মাটির পাত্রে রাখছে। সুখী অনেকবার বলেছে চুলার গায়ে রুটি না সেঁকে তরকারি হয়ে যাবার পর রুটি করতে, কিন্তু রাজস্থানের এই শুকনো এলাকায় বহু মধ্যবিত্ত পরিবার যেখানে আলাদাভাবে রুটি করাকে কাঠের অপচয় বলে মনে করে, সেখানে যমুনার মতো প্রান্তিক সমাজের প্রতিনিধির কাছে এটা বিলাসিতা ছাড়া কিছুই নয়। তাই সুখী যতই বলুক না কেন, যমুনা যেমন মাটির চুলার গায়ে রুটি সেঁকে তেমনই সেঁকতে থাকে। এ সুখী, ওঠ না, কটা বাজে দেখেছিস? বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, তবু ওই মেয়েটা উল্টে ঘুমাচ্ছে। বলে এ সুখী, এ ভাতার খাকি, উঠবে? অনেকক্ষণ আগেই সুখী উঠে গিয়েছিল, কিন্তু উঠতে ইচ্ছে না করায় ও চুপ করে চোখ বন্ধ করে শুয়েছিল। তবে ওর মা ওর উদ্দেশ্যে গালাগালি করাতে ওর চোখ বন্ধ করে না থেকে ওর লম্বা লম্বা চুল খোপায় জড়িয়ে নিয়ে রাগে কোমরে হাত দিয়ে ওর মায়ের সামনে রেড়ে করে তেড়ে আসে। এই মা, তোকে কতবার বলেছি না, খবরদার আমাকে ভাতার খাকি বলে ডাকবি না। একটা কথা কানে যায় না তোর? কেন ডাকবো না? বেশ ডাকবো। তোর চালাকি আমি বুঝি না ভেবেছিস? সেই কখন থেকে বলছি মা সকলে জল আনতে যাচ্ছে, যা না একটু জল নিয়ে আয়। ঘরে এক ফোঁটাও জল নেই, তখন তো কোনো কথা কানে গেল না তোর। তুই যে কাজ করার ভয় মটকা মেরে পড়ে আছিস সেটা আমি জানি না ভেবেছিস? এই ছোড়ে, বলছি কি হয়েছে রা তোদের মা বেটিতে? তোদের কোন দল তো সে মালিক সাদের পাড়া থেকেও শোনা যাচ্ছে। বলি সকাল সকাল মা বেটিতে কি বাদালিরা? একবার ঝগড়া শুরু হলে তার মাঝে সুখী সাধারণত থামে না, কিন্তু রুদালি সম্প্রদায়ের প্রধান হীরামতি ঘরে ঢুকলে সম্ভ্রমবশত না চাইলেও ওকে চুপ করে যেতে হয়। যদিও প্রান্তিকে এই মহিলা জনগোষ্ঠী আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে এবং একটা পরিবারের খাওয়া না হলে
অন্যজন খাওয়াবে না। তবুও অন্যান্য জনগোষ্ঠীর প্রধান যেভাবে জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে, তেমনি মহিলা কেন্দ্রিক এই জনগোষ্ঠী বর্তমানে নিয়ন্ত্রণ করে হীরামতি। হীরামতিকে দেখে যমুনা ব্যস্ত হয়ে চুলার কাছ থেকে সরে গিয়ে ওর কাছে এগিয়ে আসে। আরে আরে ঠাকুরাইসা, পাধারো পাধারো। সুখী নিজের জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে দেখে ও বিরক্ত হয়ে ওঠে। এ সুখী, এসব কি হচ্ছেটা কি? ঠাকুরাইসাকে বসতে দে। ইচ্ছে না থাকলেও মায়ের কথা এখন অমান্য করতে না পেরে সুখী যে বিছানায় শুয়েছিল সেটাই একটু গুছিয়ে দিয়ে জোর করে মুখে হাসি টেনে আনে। হ্যাঁ ঠাকুরাইসা, বিরাজো। সমাজের উচ্চবিত্ত অভিজাত বংশোদ্ভূতদের কাছে অস্পৃশ্য, নিতান্তই অবহেলার পাত্রী হলেও নিজের সম্প্রদায়ের মহিলাদের কাছ থেকে এতখানি শ্রদ্ধা পেতে খুব ভালো লাগে হীরামতির। ও দড়ি দিয়ে বানানো খাটিয়ার উপর বসে একটা পা মেঝেতে রাখে আর অন্য পাটা খাটিয়ার উপর রেখে ব্লাউজের ভিতর থেকে একটা বিড়ির বান্ডিল বের করে তার মধ্যে থেকে একটা বিড়ি নিয়ে দাঁত দিয়ে চেপে ধরে। আর যমুনা, আমার বিড়িটা একটু ধরিয়ে দে তো দেখি। জি ঠাকুরাইসা, এই তো দিচ্ছি। আগুনে তরকারি পুড়ে যেতে পারে জেনে যমুনা তরকারির কড়াটা নামিয়ে রাখে। রুটি রাখার পাত্রটা অন্যদিকে সরিয়ে রেখে ও একটা আধ পোড়া কাঠ চুলা থেকে বের করে। ঠাকুরাইসা, এই যে। আধ পোড়া কাঠে বিড়ি ধরিয়ে খুশি মনে বিড়ির ধোঁয়া ছাড়ে হীরামতি। তো তোরা মা বেটিতে কি জন্য সকালবেলা তো হল্লা করছিলি রা? যমুনা হীরামতির পায়ের কাছে বসে। আর বলো কেন ঠাকুরাইসা, আমার মেয়েটাকে ভালো মনে বললাম যে ঘরে একটু জল নেই, জানা মা সকলের সঙ্গে জল নিয়ে আয়। কিন্তু এই ভাতের কাকি আমার কথা শুনলে তো বুড়িমা খেটে খেটে মরে যাক, তবু আমি কতটা নাড়াবো না। আহ মা, সেই তুই আমাকে গালি দিচ্ছিস? বলেছি না আমাকে একদম ভাতার কাকি বলে গালি দিবি না। আমি আজ তোকে শেষবারের মতো বলে দিচ্ছি মা, তুই যদি আবার এইসব কথা আমাকে বলিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এক গাল হেসে হীরামতি ধোঁয়া ছাড়ে। আচ্ছা, এই ব্যাপার। তা তোর মা খারাপটা কি বলেছে শুনু? আমাদের কি আর বিয়ে থাওয়া হবে যে আমাদের ভাতার জুটবে? কেন জুটবে না? এতক্ষণ সুখী নিজেকে তবুও সংযত করে রেখেছিল, কিন্তু হীরামতির শেষ কথাটা শুনে আর ওর পক্ষে নিজেকে সংযত রাখা সম্ভব হলো না। ওই পাড়ায় আমার বয়সী কত মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে আমার বিয়ে হবে না কেন? আর আমার বড়ি বা জুটবে না কেন? যমুনা এতক্ষণ মেয়ের উপর বিরক্ত হয়েছিল, কিন্তু মেয়ের মুখে এই ধরনের কথা শুনলে ও অস্বস্তি অনুভব করে। বিশেষত সামনে এখন হীরামতি থাকায় ও শঙ্কিত হয়ে ওঠে। সুখী, এসব কি কথা বলছিস তুই মা? তুই ভালো করেই জানিস যে আমরা... আহা যমুনা, খামোখাতে মেয়েটাকে বকছিস কেন? আরে বাচ্চা মেয়ে, এখনো ওর চোখে কত স্বপ্ন আছে, কত ঝলমলে দেখে এই দুনিয়াটাকে। ও কি আর আমাদের মতো এই জীবনে এত ঠোকর খেয়েছে যে জানবে জীবনটা কত হারামি আছে? হীরামতি আবার ধোঁয়া ছাড়ে। আমরা রুদালি, হুকুমসাদের ভাষায় আমরা হলাম মৃত্যুর প্রতীক। কোনো শুভ অনুষ্ঠান আমাদের জীবনে হতে নেই। সমাজে কেউ আমাদের বউ হিসাবে মানবে না। কিন্তু অন্য জায়গায় রুদালিদের মধ্যে তো বিয়ে থাওয়া আছে, তাহলে আমরা কেন বিয়ে করতে পারবো না? আরে ছ্যা ছ্যা ছ্যা, ওরা আবার রুদালি হলো নাকি? সব চাঙরের দল। আমরা হলাম আসল রুদালি। আর আসল রুদালিদের কোনোদিন বিয়ে করতে নেই, বুঝলি? সুখী কিছু একটা বলতে চাইছিল, কিন্তু হীরামতি ওকে হাত দেখিয়ে থামিয়ে দিলে ও আর কিছু বলতে পারে না। বললাম না, তোর বয়স এখন অল্প, তুই এসব বুঝবি না। সময় যাক, জীবনে আরো অনেক ঠোকর লাগুক, তারপর আস্তে আস্তে সব বুঝে যাবে। যাই হোক, পরের কথা নয় পরে হবে। কিন্তু তুই একটু জল এনে দিসনি কেন? যমুনা তো ঠিক কথাই বলেছে। আরে বেচারা একা হাতে সব কাজ করে, তুই যদি একটু হাতে হাতে কাজ করে দিস তাহলে তোর মাই তো একটু জিএন পায় নাকি? আরে এখন জল আনতে গিয়ে আমি করবোটা কি শুনি?
ওদের সমাজের প্রধানের সামনে নিজের মনের কথা বলতে না পারায় বিক্ষুব্ধ সুখী উষ্মা প্রকাশ করে ফেলে। সুখী? কি সুখী মা, কি সুখী? আমি কি ভুল কথা বলেছি বলো? এখন জল আনতে গেলেও সেই দাঁড়িয়েই থাকতে হবে? আমাদের ছায়া নাকি হুকুম সাদের কারোর গায়ে লাগলে তাদের অমঙ্গল হবে? একদম শেষের ভাঙা কুয়োটা আমাদের। তবু আমরা আগে গেলে জল নিতে পারবো না। ওদের সবার জল নেওয়া হয়ে যাবে, ওরা চলে যাবে, তারপর নাকি আমরা জল নিতে পারবো। তাহলে এত আগে গিয়ে ঢং করে জল আনতে গিয়ে কি করব শুনি? মা তুই জানিস তো সমাজে আমরা। চিন্তিত যমুনা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওর পাশের ঘর থেকে হঠাৎ করে অনেককে জোরে জোরে হাসতে শুনে ও সচকিত হয়ে বাইরের দিকে তাকায়। তবে শুধু সুখী আর যমুনা নয়, বাইরে কি হচ্ছে জানার জন্যে হীরামতিও উৎসুক হয়ে ওঠে। এই যমুনা, বাইরে কি হয়েছে রা? এই যে দেখি কারোর মনে আর আনন্দ ধরে না। যমুনা যেখানে বসেছিল সেখান থেকে বাইরের দিকে দেখার চেষ্টা করে। কি হয়েছে তা তো ঠিক বুঝতে পারছি না ঠাকুরাইন স্যার। বললো যা, এইখানে বসে বসে তো বাইরের কিছু দেখবে কি করে শুনে? বলি একটু গতরটা নেড়ে একটু বাইরে যা না। হ্যাঁ হ্যাঁ ঠাকুরাইন স্যার, এই তো যাচ্ছি যাচ্ছি। অস্বস্তিতে যমুনা তাড়াতাড়ি করে উঠে বাইরে দৌড়ে যায়, আবার কিছুক্ষণের মধ্যে ফিরে আসে। ওর নিজের ঠোঁটের কোণেও এখন একটা হাসি লেগে আছে। ঠাকুরাইন স্যার, নাবুর ঘর থেকে একটু আগে হুকুম সাদের বাড়ির ছোট হুকুম বেরিয়েছে, তাই নিয়ে সবাই এত হাসি ঠাট্টা করছে। শেষবারের মতো বিড়িতে একটা লম্বা করে টান দিয়ে কিছুক্ষণ পর ওই বিড়িটা হীরামতি খালি পা দিয়ে মারিয়ে পিষে দেয়। সমাজের উচ্চবিত্তদের সঙ্গে ওদের মেলামেশা করার অধিকার না থাকলেও ওদের মৃত্যুযাত্রায় কিন্তু রুদালিদের ডাক পড়েই। তাই বহু উচ্চবিত্ত ব্যক্তিদের সান্নিধ্যে আসার সুযোগ হীরামতি পেয়েছে। সেই সূত্রেও দেখেছে যে উচ্চবিত্ত এবং অভিজাত সম্প্রদায়ের প্রতিনিধিদের অনেকেই সিগারেট খেয়ে সিগারেটের বাট জুতোর নিচে পিষে দেয়। ওর সিগারেট কেনার টাকা নেই, ভালো জুতো কেনারও টাকা নেই, সস্তার একটা জুতো দিয়েই ওদের বছরের পর বছর চলে। তাই উচ্চবিত্ত ব্যক্তিদের অনুকরণ করতে চাইলেও পুরোপুরি করতে না পেরে বিড়ির ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, যাতে খালি পা দিয়ে পিষে দিলেও পায়ে ছ্যাঁকা না লাগে। ও এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি। তা বলি এতে এত হাসাহাসির কি হয়েছে? এটা কি আজ পেত্তম হচ্ছে নাকি? নাকি এতদিন সবাই চোখে ঠুলে পড়েছিলিল্লা? যমুনার ঠোঁটের কোণে যে হাসির রেখা লেগেছিল তা হীরামতির ভর্ৎসনা শুনে মুছে গিয়ে আবার গম্ভীর হয়ে ওঠে। তবে এখনো বাইরে থেকে হাসাহাসির শব্দ হলে হীরামতি নিজের জায়গা থেকে উঠে দরজার কড়িকাঠে দুই হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ সরু করে হাস্যরত মহিলাদের মুখের দিকে তাকায়। তা হ্যালো ছড়িরা, বলে এখানে কি এত রঙ্গ হচ্ছিল যে এত হাসি তামাশা চলছে? এত হাসি ঠাট্টা কিসের রা তোদের? হীরামতির তীক্ষ্ণ বিদ্রুপে সমস্ত হাসাহাসি মুহূর্তে থেমে গিয়ে পরিবেশ একেবারে গুরুগম্ভীর হয়ে ওঠে। আমাদের পাড়া এরকম ভদ্র সমাজের বাবুদের আসতে আজকে প্রথমবার দেখছিস নাকি লো তোরা? আমাদের বিয়ে থাওয়া হয় না। দিনের বেলায় যে বাবুদের আমাদের ছায়া মারাতেও ঘেন্না করে, রাতের বেলায় সেই বাবুদেরই নিজেদের বউকে ছেড়ে আমাদের বিছানায় টেনে না নিলে চলে না। এসব আমার নানির কালেও ছিল, আর আমরা যখন পর নানি হয়ে যাব তখনও চলবে। আর এই নাবু, হ্যাঁ লামাগি, এত বেলায় তোর ঘরে ছোট্ট মালিকসা কি করছিল জানিস না তুই? ওইসব বড় লোকের বেটাদের, ওরা রাতে শোয়ার আগে অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু একবার তোর পেটে বাচ্চা এসে গেলে না তোর বাচ্চার দায়িত্ব নেবে, আর না কাল কোনো লজ্জা হলে তোর পাশে এসে দাঁড়াবে। এত ছোট মালিকসা কাল রাতে অনেক মাল খেয়ে এসেছিল, তাই তো ওনার ঘুম ভাঙতে আজ একটু বেলা হয়ে গেল। হীরামতি হাত উঁচু করলে নাবু আর বাক্যটা পূরণ করতে পারে না। থাক থাক, অনেক কথা হয়েছে, অনেক হাসাহাসিও হয়েছে। এবার কান্নার জন্য তৈরি হ। আমার কাছে খবর এসেছে অজয় মালিক স্যার বাবা যোগদীপ মালিক স্যার অবস্থা ভালো নয়। আজকেই হয়তো বুড়ো মরে যেতে পারে। অজয় মালিক স্যারা অনেক বড় লোক, আমাকে বলেছে 50 জন রুদালিকে সঙ্গে নিয়ে যেতে হবে।
আজকাল তোদের কান্নাটাও কেমন মেরে মেরে হয়ে গেছে। ভুলিস না, আমরা কিন্তু রুদালি। মরা বাড়িতে গিয়ে ভালো করে কান্নাকাটি করতে না পারলে আমাদের পেট চলবে না রে। অজয় মালিক স্যার বাপ মরতে বসেছে। এতক্ষণ সুখী চুপ করে থাকলেও এবারে কিন্তু ও আর চুপ করে থাকতে পারে না। যখনই ও কোনো মৃত্যুর কথা শোনে তখনই ওর উজ্জ্বল সোনালি রঙের চোখ দুটো আনন্দে চকচক করে ওঠে। বুড়োটা আজকেই মরবে বলো? হ্যাঁ, মেয়ের চোখ মুখে থাকা উজ্জ্বলতা যমুনার নজর এড়ায় না। সুখী, কি হচ্ছেটা কি? একজন মরতে বসেছে আর তুই খুশি হচ্ছিস? মাকে ধমকাতে দেখে সুখী ওর গলার স্বর উঁচু করে বলে, তো কেন হব না শুনি? ওইসব বড় লোকদের আমাদের ছায়া মারাতে ঘেন্না করে, আবার রাতের বেলায় আমাদের এখানে আসতেও ছাড়বে না, না আসতে দিলে আবার অত্যাচারও করবে। চারিদিকে ভয়ার্ত দৃষ্টিতে এক ঝলক তাকিয়ে যমুনা ওর মেয়ের মুখ বন্ধ করে দেয়। সুখী, চুপ কর মা, কে কোথা থেকে শুনে নেবে? তুই ছোট, তুই সমাজের কিছু জানিস না, আমাদের মাথার উপরে কেউ নেই। সুখী ওর মুখ থেকে মায়ের হাত সরিয়ে দেয়। আমি আর অতটাও ছোট নই যে যা বোঝাবে আমি তাই বুঝবো। তাছাড়া ওরা মরলে আমি খুশি হব না কেন? ওরা মরলে ওদের বাড়ি গিয়ে মরা কান্না কাঁদলে তবেই তো আমাদের চুলায় হাড়ি চড়বে। সুখী, তোর মেয়ে তো ভুল কিছু বলেনি যমুনা। বিড়ালে যদি মাছ খাওয়া ছেড়ে দেয় তাহলে কি আর বিড়ালের চলবে? তার থেকে বরং 50 জন তৈরি থাক। কোন সময় আমাদের যেতে হতে পারে তার কোনো ঠিক নেই। আর হ্যাঁ, একটা ভালো কথা, এটা সুখী বাদে সকলকেই আমি বলছি, তোরা ভুলে যাচ্ছিস যে মরা বাড়িতে কেঁদে আমাদের পেট চলে। যে যত ভালো কাঁদতে পারবে মালিক সাদের বাড়ি থেকে তার তত বেশি ডাক পড়বে। সুখীর মুখ যেমনই চলুক না কেন, কাজে কিন্তু ও 1 নম্বর। তাই যারা রুদালিদের খোঁজ করে তারা আগেই ওইটুকু মেয়েটার খোঁজ করে, তারপরে বাকি সকলেরা। কথাটা কিন্তু আমি প্রতিবার বলবো না, মনে থাকে যেন। আর এক মুহূর্ত দেরি না করে হীরামতি ওই জায়গা থেকে বেরিয়ে যায়। সমাজের প্রান্তিকেই মহিলাদের জীবনে সুখ, হাসি, আনন্দের অনুপ্রবেশ এতটাই কম ঘটে যে ওরা সামান্য একটু কারণ পেলেও হাসি, ঠাট্টা, আনন্দ, মস্করা করার জন্য মুখিয়ে থাকে। তাই নুবার ঘরে উচ্চবিত্ত সম্প্রদায়ের প্রতিনিধি ভূপেন্দ্র আসায় এবং এত বেলা পর্যন্ত থাকায় এই নিয়ে সকলে হাসি ঠাট্টা করছিল। নুবা নিজেও এই তামাশার আসরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। কিন্তু হীরামতির তিরস্কার শুনে উপস্থিত সকলেই গম্ভীর হয়ে ওঠে। মৃতদেহের উদ্দেশ্যে তীব্রভাবে বুক ফাটা কান্নাকাটি করার পাশাপাশি রুদালিরা 2-4টে শুকনো ডালপালা সংগ্রহ করে আনে। কেউ বা 1-2 ছাগল প্রতিপালন করে, কেউ কেউ উপস্ত্রীর ভূমিকা পালন করেও কিছু অর্থ সংগ্রহ করে বটে। কিন্তু সেই সব উপজীবিকা, রুদালিদের মূল কাজটাই যদি ওদের হাতছাড়া হয়ে যায় তাহলে না খেতে পেয়ে ওরা মারা যাওয়ার উপক্রম হবে। কিরে, ঠাকুরাইনসার কথায় সবাই ভয়ে পড়ে গেলি নাকি? পায়ের কাছে একটা কঞ্চি পড়েছিল। সুখী সেটাই বিড়ির মতো ঠোঁটে চেপে ধরে হীরামতির অনুকরণ করে দাঁড়ায়। এই ছড়ি, আর তোদের বলেছি না কাজের সময় কাজ হবে, মজার সময় মজা। এতক্ষণে মনে হয় সব বড় লোকের বেটিদের জল আনা হয়ে গেছে। চ, জল আনতে যাই। আজ আমাদের অনেক কাজ আছে। বুড়ো কখন মরবে তার নেই ঠিক। সুর করে বুক চাপড়ে কাঁদতে হবে। আমাদের দেখতে অনেক বড় বড় লোক আসবে। নে 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 নে, অনেক দেরি হয়ে যাবে, চ যাওয়া যাক। এই মেয়েটি যে কখন কোন মেজাজে থাকে তা কেউ জানে না। একটু আগে ওদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিল, আর এখনই মজা করছে। তবে হীরামতিকে চিৎকার করতে শুনে এতক্ষণ পরিবেশটা যেমন গুরুগম্ভীর হয়েছিল, এখন সুখীর কথা বলার ধরন শুনে আবার সকলের মুখে হাসি ফুটে ওঠে। তবে খুব বেশি আনন্দ করতে এখন কেউ চায় না। আজকেই কখন যে চিৎকার করে কাঁদতে হবে তার তো ঠিক নেই। সেই অনুযায়ী এখন থেকেই সকলে মনে মনে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। মাথায় অনেকগুলো মাটির হাঁড়ি একটার পর একটা থরে থরে সাজিয়ে সুখী আর ওর বয়সী 12 জন মেয়ে প্রায় 3 কিলোমিটার দূরে জল আনতে যায়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য সুখীদের মতো এই এলাকার সকলকেই প্রতি মুহূর্তে লড়াই করতে না হলেও
জলের সমস্যা ধনী দরিদ্র নির্বিশেষে এখানে সকলকেই সম্মুখীন হতে হয়। 10-12টা কুয়ো পরপর আছে। বৃত্তের ভিত্তিতে সেই কুয়ো থেকে জল তোলা হয়। তার মধ্যে একেবারে শেষের ছোট ভাঙা কুয়ো বরাদ্দ সুখীদের জন্য। রুদালিরা এর আগে বহুবার নিজেদের স্বল্প সামর্থ্য দিয়েই কুয়োটা ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু যতবার ওরা ঠিক করেছে ততবারই রাত গড়াতে না গড়াতে দেখেছে কেউ বা কারা কুয়ো আবার ভেঙে দিয়েছে। তখন থেকে ওরা আর অযথা টাকা নষ্ট করে মেরামতি করার চেষ্টা করে না, বরং ওটা যা আছে যেমন আছে তেমন ভাবেই ব্যবহার করে। জল নিতে আসার সময় সুখী দূর থেকে দেখে উচ্চবিত্তরা যে কুয়ো থেকে জল নিয়ে যায় সেই কুয়ো থেকে এখনো জল ভরা হচ্ছে। এই এলাকার উচ্চবিত্ত অভিজাত রক্ষণশীল প্রভাবশালী পরিবারের অধিকাংশ নারীরা এখনো সেভাবে বাড়ির বাইরে বের না হওয়ায় বাইরের প্রায় সমস্ত কাজ পরিচারিকারাই করে। দুর্বল ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তিদের সান্নিধ্যে এলে যেমন অধিকাংশ ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে অত্যাচারী হয়ে ওঠে, ঠিক তেমনি অর্থনৈতিক দিক থেকে এই সকল পরিচারিকাদের সঙ্গে রুদালিদের খুব বেশি পার্থক্য না থাকলেও ওদের প্রতি অধিকাংশ পরিচারিকার ব্যবহার আরও খারাপ হয়, আরও রূঢ় হয়। ওদের দেখে সুখী দূর থেকেই ওর মাথায় থাকা মাটির হাঁড়িগুলো নামিয়ে দেয়। অন্য কোনো দিন হলে সুখীকে কেউ কিছু বললে ও তার পাল্টা জবাব দিয়ে দিত, কিন্তু আজ আর ওর একেবারেই সেসব করতে ইচ্ছে করে না। কে রে সুখী, তুই এখানে হাড়ি নামিয়ে দিলে যে মারা? সুখীর আশৈশব বন্ধু লীলা অবাক হয়ে প্রশ্ন করলে সুখী বিরক্ত হয়ে মুখ বাঁকায়। দেখছিস না সব বড় লোকের গিন্নিরা এখানে এখনো আছে। এরপর আমি সহ্য করতে না পেরে 2-4টা কথা বলে দেবো, ঝগড়া হবে, আর সেটা মায়ের কানে গেলে মা আবার আমাকে বাড়িতে খ্যাক করবে। তার থেকে বরং বড় লোকের গিন্নিদের জল নেওয়া হয়ে যাক, তারপর আমি আসবো। তুই ততক্ষণ আমার হাঁড়িগুলোতে জল ভরে রাখিস। আচ্ছা, এই বড় লোকের গিন্নিরা আছে বলে যাচ্ছিস, নাকি অন্য কোনো কারণ আছে রে? অন্য কারণ? অন্য কিছু আবার কি হবে শুনে? অন্য আবার কি কারণ? আমি তো দেখলাম রাস্তায় শ্যাম বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, তাই আমাদের রাধা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। সরু চোখে সুখী চারিদিকে তাকিয়ে নেয়। লীলা কথাটা বেশ আস্তে বলায় এবং চারপাশে কেউ না থাকায় মেয়েটি স্বস্তির শ্বাস ফেলে। কি জালতা বলছিস তুই? হ্যাঁ, আর আমিও তো কাব্য বুঝি না বাপু। তাহলে কে জ্ঞানবন্ত সেটাও জানিস না বল? লীলাকে আর কিছু বলতে না দিয়ে সুখী ওর মুখটা চেপে ধরে। আরে আরে চুপ চুপ, কি করছিসটা কি তুই? মুখ ছাড়িয়ে নিয়ে লীলা নিজের মাথা থেকে হাঁড়িগুলো নামিয়ে রাখে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলবো না, কিন্তু আজকে বাঞ্জারাদের যে মেলা হবে সেখান থেকে আমাকে চুড়ি কিনে দিতে হবে। বল কিনে দিবি? আচ্ছা দেবো, তোর যে চুড়ি পছন্দ সেই চুড়ি কিনে দেবো। তুই জল ভরতে আবার ভুলে যাস না যেন। হ্যাঁ, আমি একটু পরেই আসছি। সুখী হাসতে হাসতে বেরিয়ে গেলে লীলা গান ধরে। साम तेरे बंसी पुकारे राधा नाम, लोग करे मेरा को यूं ही बदनाम, को यूं ही बदनाम। রেভদারে পুরনো দিনের একটা ভাঙাচোরা জরাজীর্ণ ভবন আছে। এই বিশাল প্রাসাদোপম বাড়িতে যে ইংরেজ থাকত, সে সস্ত্রীক আত্মহত্যা করার পর থেকে এটি ভূত সাহেবের বাংলো নামে পরিচিত। পরিচর্যার অভাবে এবং সাধারণ মানুষের ভয়ের কারণে পরিত্যক্ত এই বাড়িটি সবসময় পাক চক্রে পড়ে ক্রমশ আরও জীর্ণ হয়ে উঠেছে। চারিদিকে আগাছায় ভরে ওঠা বাড়িটিতে এসে সুখী দেখে যে এখানে কেউ নেই। এখানে আসার সময় ও যতটা খুশি ছিল, এখন এখানে কাউকে না দেখে ওর রাগের পরিমাণ ততটাই বেড়ে যায়। চারিদিকে এক নজর তাকিয়ে কেউ কোথাও নেই নিশ্চিত হয়ে ও এখান থেকে বেরিয়ে যাবে বলে পা বাড়ালে একটা বছর 21-এর সাবেকি পোশাক পরে থাকা সুদর্শন রাজপুত যুবক ওর হাত ধরে ওকে নিজের কাছে টেনে আনে। এই সুখী, আমার সঙ্গে দেখা করতে এসে কি না দেখা করেই চলে যাবি বুঝি? কুমার স্যার,
আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? এসব আপনাকে তো শোভা পায় না। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কারোর অভিমান হয়েছে বলে মনে হচ্ছে জানো। আমরা রুদালি, আপনাদের মতো বড় লোকদের উপর অভিমান করা আমাদের শোভা পায় না। তাছাড়া আপনি যে আমাকে জড়িয়ে ধরেছেন, এসব কথা জানাজানি হলে আপনার কলঙ্ক হবে, লোকে আপনার নিন্দে করবে। সুখীকে বাহুবন্ধন থেকে মুক্ত করে জ্ঞানবন্ত মেয়েটির গাঢ় তামাটে মুখ 2 হাত দিয়ে ধরে। ওর উজ্জ্বল সোনালী রঙের চোখের দিকে গভীরভাবে তাকায়। এই সখী, তাকাও আমার দিকে, ভালোভাবে কথা বলবে না আমার সঙ্গে? আরে আমি তো আজ সন্ধেই শহরে চলে যাব, আবার কতদিন পর কলেজের ছুটি পাবো তার ঠিক নেই। তুমি যদি এইভাবে মুখ গম্ভীর করে থাকো তাহলে আমার ভালো লাগে না সোনা। সে তো তুমি যাবেই, তুমি কি আর আমার কথা ভেবে এখানে থাকবে? তোমাকে কত করে বলেছিলাম ওই শহরের কলেজে ভর্তি হইও না, এখানকার কোনো কলেজে ভর্তি হও, কিন্তু তুমি আমার একটাও কথা শুনলে না। সেই দূরের কলেজে ভর্তি হলে। সুখী, সুখী, তুমি তো ভালো করেই জানো যে আমাদের পরিবারের সব ছেলেরাই বাইরে পড়াশোনা করতে যায়। আমার বাবা চান যেন আমি ডক্টর হই, আর আমারও তো সেটাই ইচ্ছা। কিন্তু এখানের কোনো কলেজে ডাক্তারি পড়া যাবে না তো। কিন্তু তোমাকে ডাক্তারি পড়তে হবে তার কি মানে? তুমি তুমি তো অন্য কিছু নিয়েও পড়তে পারতে। হ্যাঁ, এটা ঠিক যে প্রথমে আমারও ডাক্তারি নিয়ে পড়ার কোনো আগ্রহ ছিল না। আসলে আমি তো ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। মূলত বাবা সার ইচ্ছাতেই আমি ডাক্তারি পড়তে গিয়েছিলাম। কিন্তু এখন আমি এটাকেই ভালোবেসে ফেলেছি গো। তুমি আমাদের গ্রামের অবস্থা তো জানো। আমরা যারা অ্যাফোর্ড করতে পারি তারা চাইলে খুব সহজেই ডাক্তারি ফেসিলিটি পেতে পারি, কিন্তু তোমাদের মতো মানুষেরা যারা দিন এনে দিন খায়, যাদের সামান্য ছোটোখাটো ফেসিলিটির জন্যে যে কিভাবে লড়াই করতে হয় সেটা আমার থেকে ভালো তুমি আরও জানো। দেখো, আমি বেশি কিছু হয়তো করতে পারবো না, কিন্তু ডাক্তারি পড়ে আমার যতটুকু সামর্থ্য হবে সেটুকু দিয়ে অন্তত কিছু মানুষের সাহায্য তো করতে পারবো। এই গ্রামেই জন্ম আমার, এই গ্রামের সকলেই আমার পরিবার। আমার গ্রামের মানুষের প্রতি আমার দায়িত্ব আমাকেই তো পূরণ করতে হবে সুখী। কিন্তু আমার যে ভয় করে জ্ঞান, তোমাকে এত সুন্দর দেখতে, তোমরা বড় লোক, শহরে পড়াশুনো করো, শহরের মেয়েরা কত সুন্দর দেখতে হয়, কত সুন্দর সুন্দর জামা কাপড় পরে, কত ভালো পড়াশুনো করে ওরা, ইংরেজিতে কত সুন্দর কথা বলে, আর আমি না আছে রূপ, না আছে পড়াশুনো, না ভালো করে কথাটা বলতে পারি। তুমি যদি ওদের সঙ্গে থাকতে থাকতে আমাকে ভুলে যাও, যদি আমাকে আর ভালো না বাসো, তাহলে আমার কি হবে জ্ঞান? তোমাকে ছাড়া আমি বাঁচবো কেমন করে? হ্যাঁ, এটা অবশ্য হতে পারে। কি হতে পারে? কি বলছো জ্ঞান? না 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 না, দেখো আমরা বড় লোক, আর আমি শহরে পড়াশোনা করতে যাই, আবার আমাকে দেখতেও হ্যান্ডসাম। ওখানে কত সুন্দর সুন্দর মেয়েরা পড়াশোনা করে, কত স্মার্ট হয় ওরা, কত সুন্দর সুন্দর জামা কাপড় পরে, আবার বড় লোকও আছে। তাহলে আমি কেন তোমাকে ভালোবাসতে যাব বলো তো? আমি যদি কোনো সুন্দরী শহরের স্মার্ট মেয়ের সঙ্গে প্রেম করি, বা ধরো তার থেকেও ভালো যদি কারোর সঙ্গে বিয়ে করি, তাহলে তুমি কি করবে? হ্যাঁ, বিয়ে করবে তুমি? অন্যজনকে বিয়ে করবে? প্রথমে সুখীর মুখটা ভীষণ গম্ভীর আর থমথমে হয়ে গেলেও ও রাগে কিছু না বলে এখান থেকে ওঠার জন্য পা বাড়ালেও আবার ফিরে এসে জ্ঞানবন্তর মাথায় থাকা পাগড়ি খুলে ওর চুল টেনে ধরে। বিয়ে করবে না তুমি? শহরে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবে? করো না, বিয়ে করো, একবার বিয়ে করে দেখোই না দেখে। তারপরে যদি তোমার আর তোমার বউয়ের খাবারে আমি বিষ মিশিয়ে খাইয়ে না দিয়েছি, তাহলে আমার নামও সুখে নয়। আরে বাবা, লাগছে, উফ। লাগুক, ছাড়ো। লাগুক, সব চুল তুলে দেবো তোমার, তারপর সারা জীবন ওই পাগড়ি আর খুলতে হবে না। পাগড়িটা তুলে জ্ঞানবন্তর হাতে সজোরে দিয়ে সুখী মুখ বাঁকায়। আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করবেন উনি? খবরদার বলছি, ভুল করেও অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, একদম বলে দিলাম।
তাহলে কিন্তু তোমাদের দুজনকে মেরে তারপর আমি আর আমাদের বাকি রুদালিদের নিয়ে তোমার শোক যাত্রায় কাঁদতে চলে যাব বলে দিচ্ছি। হ্যাঁ, উফ, কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা! হ্যাঁ, আমাকে মারার থ্রেট দিচ্ছে। বহু বছর পুরনো এই বাড়ির সিমেন্ট বালি ছুটে যাওয়া মেঝেতে জ্ঞানবন্ত নিজে বসে সুখীকে নিজের কাছে টেনে আনে। সুখী জ্ঞানবন্তের কোলে বসলেও রাগে ও অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। সত্যি ভাগ্য করে একটা গার্লফ্রেন্ড পেয়েছি বটে। এই মেয়ে ভালোবাসার কথা কম বলে আর মরা আর মারার কথা বেশি বলে। কে বলবে এটা এইটুকু মেয়ে একটা? এইটুকু মেয়ে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি কিনা এখন তো বলবেই। ঠিক আছে, বলো বলো। আজ তো তোমার কাকার সাথে দেখলাম, এমনিতে এমন কথাবার্তা ছিঁড়ি যেন আমরা মানুষই নই। আবার রাতের বেলা ওনারা আমাদের পাড়ায় না আসলে তো হয় না। আজ নাবুর ঘর থেকে তোমার কাকাশা কখন গিয়েছিল জানো জ্ঞান? ব্লাডি সাইকো, রেটলেস জার্ক। কি বলছো ওগুলো তুমি? হ্যাঁ, আসলে ইংরেজি ভাষায় বলা বাক্যটা সুখী না বুঝলেও ওর প্রেমিকের প্রতিক্রিয়া দেখে মোটামুটিও কি ভেবে কথাটা বলতে পারে সেটা সম্পর্কে একটা আন্দাজ করতে পারে। কি বললে তুমি? কিছু না, আমি আজকেই চলে যাব সুখী। আমি শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করার জন্যে, তোমার সঙ্গে একটু কথা বলার জন্য আমি সকলের নজর বাঁচিয়ে এখানে এসেছি। আর তুমি তখন থেকে এই কথা সেই কথা বলে যাচ্ছ। এমন জানলে আমি কখনো আসতাম না। আমি কি করব? তুমি তো শহরে বিয়ে করবে, বউ আনবে বলে আমার মাথা খারাপ করে দিয়েছো। সুখী জ্ঞানবন্তের মুখটা শক্ত করে ধরে ওর চোখের গভীরে তাকায়। শোনো, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। তোমার মুখে অন্য কোনো মেয়ের কথা আমি একদম সহ্য করতে পারি না, বুঝেছো? ভালোবাসা কাকে বলে যখন থেকে বুঝেছি তখন থেকে শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না জ্ঞান, আমি বাঁচবো না, মরে যাব আমি। আমিও তো তোমাকেই ভালোবাসি সুখী, খুব খুব ভালোবাসি। আমাদের এই সমাজ যতই আমাদের আলাদা করার চেষ্টা করুক না কেন, তুমি দেখো আমরা ঠিক এক হবই। আমাকে শুধু একবার ডাক্তারিটা পাশ করে নিজের পায়ে একটু দাঁড়াতে দাও, তারপর আমরা বিয়ে করব, সংসার করব। আমরা খুব ভালো থাকবো গো, খুব ভালো থাকবো আমরা। প্রিয়তম মানুষটির সঙ্গে একসঙ্গে সংসার করার স্বপ্ন মানুষ চোখে দেখে সুখীর উজ্জ্বল সোনালী রঙের চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে ওঠে। সুখী, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। জিনিস? আমার জন্য? কি এনেছো গো? আগে চোখ বন্ধ করো। কি বলো? আগে চোখ বন্ধ করো। হ্যাঁ, বন্ধ। এইবার চোখ খোলো। জ্ঞানবন্ত থামের আড়ালে গিয়ে ওখানে সযত্নে রাখা একটা গোলাপ বের করে সুখীর হাতে দেয়। হাতে গোলাপ দেখে সুখীর মুখ আনন্দে ঝলমল করে ওঠে। সারাক্ষণ কালো শাড়ি পরে থাকো তুমি, অথচ তোমার মতো এত প্রাণবন্ত, এত সুন্দর একটা মেয়েকে উজ্জ্বল রং পরলে কি ভালো লাগে। আমি চাই তোমাকে আরো ভালো কিছু গিফট করতে, কিন্তু হ্যাঁ, সকলের নজর বাঁচিয়ে। জ্ঞানবন্ত আরো কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই সুখী ওর ঠোঁটে চুম্বন করলে ও আর বাক্যটা পূরণ করতে পারে না। তুমি আমাকে যা দাও সেটা যে আর কেউ দিতে পারবে না। জ্ঞান, শোনো না, তুমি আজ আমার সঙ্গে মেলায় যাবে। আমাদের পাশের গ্রামেই আজ সন্ধ্যেবেলায় বানজারাদের মেলা বসবে। দরকার হয় আমি ঘোমটা দিয়ে থাকবো, কেউ আমাকে চিনতে পারবে না। চলো না জ্ঞান। তোমার পাশে চলতে পারলে যে আমি কতটা সুখী হই, কতটা খুশি হই, সেটা আমিই জানি সুখী। কিন্তু তুমি জানোই তো, আজ রাত 9টার সময় আমাকে যেতে হবে। কিসে করে যাবে তুমি? ওই প্রতিবার যেভাবে যাই, জিপে করে। জ্ঞান, আজকের দিনটা অন্তত থাকো। সুখী, তুমি আমাকে এইভাবে বললে আমার বুকের মধ্যে যে ঠিক কেমন করে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
কিন্তু আমাদেরকে এক হওয়ার জন্য যে আগে আমাকে আমার বাবাসা আর কাকাসার ছায়া থেকে বাইরে বেরিয়ে নিজের পায়ে দাঁড়াতেই হবে। সুখী, আয় সুখী, সুখী। এই নির্জন স্থানে দূর থেকে একটি মহিলার কণ্ঠস্বর ভেসে আসছে শুনে সুখী জ্ঞানবন্তর কোল থেকে নেমে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়। লীলা সুখীর সমবয়সী হলেও সুদর্শন জ্ঞানবন্তকে ওর পারিবারিক কারণে এবং শিক্ষা দীক্ষার কারণে ভীষণ সমীহ করে। তাই সামনে ছেলেটাকে দেখে লীলা সঙ্গে সঙ্গে আবক্ষ ঘুমটা টেনে নেয়। অনেক ছোট থেকে জ্ঞানবন্ত সুখীকে দেখে আসছে। বছর চারেক হলো ওরা নিজেদের ভালোবাসাকে অনুভব করতে পারছে। সেই সূত্রে জ্ঞানবন্ত সুখীর সঙ্গে সবসময় থাকা ওর বান্ধবী লীলাকে বহুবার খেয়াল করেছে। লীলার মধ্যে থাকা জড়তা, সংকোচ ও খেয়াল করেছে। ছেলেটি অনেকবার চেয়েছে বন্ধুত্বপূর্ণ ব্যবহারের মাধ্যমে এই সংকোচ যতটা সম্ভব সরিয়ে দিতে, কিন্তু না পেরে সৌজন্যবশত ও নিজেও একটু দূরে সরে দাঁড়ায়। সুখী, তোর সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। যদিও জ্ঞানবন্ত অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, তবুও লীলা ওর কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু করে নেয়। হ্যাঁ, বল না লীলা। ঘুমটার মধ্যে দিয়েই লীলা জ্ঞানবন্তের দিকে আর চোখে একটা ঝলক তাকায়। এখানে বলবো না, মানে সুখী লীলার কনুই ধরে ওকে নিজের কাছে টেনে এনে ওর কানের কাছে ফিস ফিস করে বলে, আরে যা বলার বল না ভাই। জ্ঞান আজকেই শহরে চলে যাবে, আবার কতদিন পর যে ওকে চোখের দেখা দেখতে পাবো তা আমি জানি না। আমার হাঁড়িতে জল ভরা হয়ে গিয়েছে, তুই যা, আমি যাচ্ছি। ঠাকুরাইন স্যার খবর পাঠিয়েছে, বুড়ো বুড়ো মরে গেছে, আমাদের এখনই ওখানে যেতে হবে। কি? বুড়ো মরে গেছে? জ্ঞানবন্তর কাছ থেকে এক্ষুনি বিদায় নিতে হবে জেনে সুখীর মনটা খারাপ হয়ে গেলেও জগদীপের মৃত্যুর খবর শুনে ওর চোখ দুটো আনন্দে চকচক করে ওঠে। মৃত্যুর উদযাপন করা বড় প্রিয় কাজ ওর। ঠিক আছে, তুই যা, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু কিন্তু যদি দেরি হয়? আরে কিছু দেরি হবে না, আজ নতুন শাড়ি আসবে, টাকা পয়সা আসবে, এই সুযোগ যে আবার কবে পাবো কে জানে। এই বড় লোকগুলো এখন যেন আর মরতেও চায় না, দু চারটে লোক বেশি করে মরতে পারে না। যা যা, হাঁটতে থাকতো, যা তুই কুয়োর কাছে যা, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। ঠিক তো? আরে ভাই একদম ঠিক, তুই যা, আমি এক্ষুনি যাচ্ছি। ঘোমটার মধ্যে দিয়েই জ্ঞানবন্তের দিকে এক পলক তাকিয়ে লীলা ওই জায়গা থেকে দ্রুত চলে যায়। জ্ঞান, আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে জ্ঞান, একটা কাজের ডাক এসেছে। তুমি তো জানোই আমাদের কাজের ধরনটা কেমন। যখনই আমাদের কাজের ডাক আসবে তখনই যদি না যাই তাহলে সেই কাজটা হাতছাড়া হয়ে যাবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।